প্রতিষ্ঠার 2:45 আমাদেরকে সময় দিয়েছেন, ওইখানে আমার যাওয়া লাগবে। তো মানে অনেক কথা বলার ছিল, কিন্তু এখন বোধহয় বলা যাবে না সময়ের কারণে। তারপরে এতক্ষণ ছিলাম, একটা সুন্দর প্রোগ্রাম। এবং মোল্লা বিনিয়ামিন কিছুটা বলেছে যে ঢাকা কলেজের সাথে আমাদের অনেক স্মৃতি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বিশেষ করে 3টা প্রতিষ্ঠানের অনেক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে। ছাত্রদের বিপদে হোক কিংবা ছাত্রীদেরও সমস্যায় হোক, দেখা যায় পরিচিত থাকার সুবাদে এক ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের বন্ধু বান্ধব, ব্যাচমেট, একই এলাকার বিভিন্ন কারণেই একটু কাছাকাছি যোগাযোগ থাকে। সো ঢাকা কলেজের অনেক স্মৃতি আছে। তার মধ্যে বিনিয়ামিন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বলেছিল। আসলে এটা তখন আমরা 8ই এপ্রিল 2018 সালে, আপনারা যদি ওই আন্দোলনের যাদের স্মৃতি মাথায় আছে কিছুটা ঘটনাগুলো, 8ই এপ্রিল আমাদের একটি পদযাত্রা কর্মসূচি ছিল। ওই দিন সংসদ চলছিল, আমাদের নাম ছিল পদযাত্রা, কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা শাহবাগ অবরোধ করে বসে যাব এবং আমরা সংসদকে বাধ্য করবো একটা ঘোষণা দেওয়ার জন্য। তো ওই কর্মসূচির প্রস্তুতি হিসেবে আমরা বিভিন্ন ক্যাম্পাসে, এই নীলক্ষেত, শাহবাগ, ফার্ম গেট, বিভিন্ন যে কোচিং সেন্টারগুলো বিশেষ করে চাকরি প্রত্যাশীদের, সেগুলোতে আমরা ক্যাম্পেইন করেছি। তো ঢাকা কলেজে ক্যাম্পেইন করতে এসে সে সময় তো এটা জানার কথা, গত 16 বছরে কি পরিস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ের কলেজের ক্যাম্পাসগুলো। বিশেষ করে ছাত্র দলের ঢাকা কলেজের আমাদের এক ভাই এখানে উপস্থিত আছেন, সদস্য সচিব মিল্লাত ভাই। তো তিনি দেখাইছেন তার এই থেকে এই পর্যন্ত কাটা ছিঁড়ে গেছে, গুলিবিদ্ধ। তো এটি ঠিক যে সবচেয়ে মানে হামলার জায়গা থেকে ছাত্র দল এবং শিবিরের লোকদের, তাদের তো মানে জরুরি অবস্থার মতো দেখা মাত্র গুলি, আর ছাত্র দল শিবির দেখলেই পিটাও, এবং পিটানোটা একটা অপ্রাতিষ্ঠানিক নিয়মে পরিণত হয়েছিল। আর আমরা যখন 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে ক্যাম্পাস ভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, সেই সময় হয়তো ছাত্র দলের নেতা কর্মীরা অনেকেই আমাদের সাথেও ছিল, শিবিরের অনেকেই ছিল। যেহেতু আমরা যে কোনো পরিস্থিতির কারণে হোক, যে কোনো প্রক্রিয়ায় হোক, একটা আন্দোলনের মধ্যে দিয়ে কিছু ছাত্ররা একটু শিক্ষার্থীদের মাঝে নন ফেস হওয়ার ফলে ওরা হয়তো চিন্তা করছে যে 2-1বার চেষ্টা করেছে হামলা করে, হুমকি দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার, কিন্তু যখন দেখেছে পারে নাই, তখন অনেক সময় হামলা মামলা করেছে, ধাক্কাধাক্কি করেছে, অপমান অপদস্থ লাঞ্ছিত করেছে। আবার অনেক ক্ষেত্রে মানে কিছুটা হাল ছেড়ে দিয়েছে যে না, এদেরকে মারলেও এরা যাবে না। আর বিশেষ করে 2019-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে, ডাকসুর ভিপি হওয়ার পরে এবং সমাজসেবা সম্পাদক আক্তার হয়েছিল। সো আমাদের একটা প্রাতিষ্ঠানিক ক্যাম্পাসের পরিচিতি থাকার সুবাদেও আসলে ছাত্রলীগ হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু হিসাব করতো যে বারবার এদের সাথে কিছু হইলে পত্রপত্রিকায় নিউজ হয়, ন্যাশনাল মিডিয়ায় নিউজ হয়, অনেক কারণে কিছু কিছু সময় ধাক্কাধাক্কি করেছে, মারামারি করেছে, আবার কিছু সময় সরে গিয়েছে। তো সেই ছাত্র অধিকার পরিষদের সেই পথ চলাটা আজকের এই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরিতে আমি মনে করি একটা বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে। এবং বিশেষ করে এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে যেই নন ফেস বা লিডার যাদেরকে দেখতে পাচ্ছেন, এটা অনেকেই জানেন যে তাদের অনেকেরই রাজনৈতিকভাবে হাতে খড়ি এবং তাদের রাজনৈতিকভাবে গড়ে ওঠাটা এই ছাত্র অধিকার পরিষদের মধ্যে দিয়ে। তো সেই ছাত্র অধিকার পরিষদের আজকে ঢাকা কলেজের প্রোগ্রাম আমার জন্য একটা সম্মানের, যে এখানে আমি প্রথমবারের মতো এই ধরনের আনুষ্ঠানিক কোনো প্রোগ্রামে আসতে পেরেছি। এর আগে রোজা একটা প্রোগ্রামে ওরা বলেছিল আসা সম্ভব হয় নাই। এবং আমি ধন্যবাদ জানাই যে বিশেষ করে যারা আজকে উপস্থিত হয়ে অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। নাজমুল ঢাকা কলেজের শিক্ষার্থী এবং আমাদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, সভাপতি বিনিয়ামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, তারা দুজনেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নাজমুল কয়েকবার আসলে মানুষ যে রেটরিক ব্যবহার করে অনেকের ক্ষেত্রে, যে মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, সেটা যদি আমরা ব্যবহার করি, আমরা ঢাকা কলেজের সদস্য সচিব
এই ভাইয়ের কথা, কারণ যেভাবে গুলি এইখান থেকে আরেকটু এইদিকে আসলে তো বাঁচা মরা নিয়ে শঙ্কা ছিল। এই সমস্ত মানুষকে আমরা বলতে পারি। নাজমুল আরো যদি কেউ আহত হয়ে থাকেন, আমি সরি সবার কথা জানছি না, যে কারণে আমি বলতে পারছি না, তার এটা হাতটা দেখালো এখানে বললাম। এবং নাজমুল প্রথম কোটা সংস্কার আন্দোলন 18 সালে কয়েক দফা মাইর খায়। কারণ আপনারা জানেন যে ছাত্র লীগের কুলাঙ্গারের, আমি কুলাঙ্গারই বলবো, যে কারণ আপনারা দেখেছেন 2018 সালে 30 জুন লাইব্রেরির সামনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল। সেদিন কিভাবে হিংস্র জন্তু জানোয়ারের মতো হামলে পড়েছিল আমাদের কয়েকজনের উপরে। তো ওই 18 সালের আন্দোলনেও কয়েকবার আহত হয়েছে। তারপরে 2019 সালের ডাকসুতে যে ভয়াবহ একটি নারকীয় তাণ্ডব চালিয়েছিল ছাত্রলীগের তৎকালীন সভাপতি আপনার সঞ্জিত বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল সাদ্দাম এবং রাব্বানি শোভন, তাদের যৌথ প্রযোজনায় আপনারা দেখেছিলেন। সেই আন্দোলনে নাজমুল ঢাকা কলেজের শিক্ষার্থী, কিন্তু যেহেতু সবসময় আমার খুব কাছেই আমাদের কয়েকজন আমরা যারা কোর গ্রুপের ছিলাম, হাঁটা চলা পরিকল্পনা আড্ডা, তার মধ্যে নাজমুল একজন। সেই সময় সে গুরুতর আহত হয়েছিল। সে কিন্তু তখন তার বাবা আসলে তাকে খুব বুঝিয়েছিল যে এইভাবে বাবা তোমরা কতদিন টিকবা মায়ের খেয়ে, মানে খুব পরিবারের একটা উদ্বিগ্ন হয়েছিল। দ্বিতীয়ত এই আন্দোলনের মধ্যে ওই যে বলছে একটা রিউমার অনেক হচ্ছে নাজমুল শেষ। তো নাজমুলকে আমি সবসময় বলেছিলাম, যেহেতু ওরা 18 সালে এক্সপিরিয়েন্স আছে ওদেরকে, বিনিয়ামিনকেও বলেছিলাম যে তোমাদের আন্দোলনের ফ্রন্টে থাকার দরকার নাই, লিডিং এ থাকার দরকার নেই। তাহলে আগেই ছাত্রলীগ এটাকে ট্যাগিং করবে, যেটা বিপিনুরের ছেলেরা করছে, লোকেরা করতেছে, সরকার বিরোধী আন্দোলন। কাজী যারা একটু কম পরিচিত সাধারণ শিক্ষার্থী যারা, তাদেরকে সামনে রেখে তোমরা আন্দোলনটা করো। কারণ এই আন্দোলনের উপরে আমাদের একটা লিগ্যাসি আছে। আমরা যে রাজনীতি করছি, আজকে যে অধিকার পরিষদ, সেটা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ কিংবা মূলদল আমাদের গণ অধিকার পরিষদ, এই অধিকার পরিষদের লিগ্যাসিটা হচ্ছে এই 18 সালের কোটা সংস্কারের আন্দোলন থেকেই তাদের রাজনৈতিক উত্থান বা রাজনৈতিক অগ্রযাত্রা। কাজী এই কোটা যদি ফিরিয়ে আনে তাহলে তো আমাদের রাজনীতি থাকে না। এবং আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার গত 1.5 দশকের ফ্যাসিবাদের মধ্যে এই জুলাইয়ের পূর্বে আমরা তাকে ছাত্রদের কাছে সারেন্ডার করা বা নাকে খত দিতে বাধ্য করেছিলাম। কারণ আপনাদের মনে আছে যে তিনি তো যেভাবে ঔদ্ধত্যের সাথে কথা বলতেন, কোনো দাবি দেওয়া আন্দোলন কি তোয়াক্কা করতেন না। সেখানে 2018 সালে আমরা কিন্তু সংসদে তাকে বাধ্য করেছিলাম, সে ঘোষণা দিয়েছিল কোটাই থাকবে না। যদিও এইটা সে একটা প্রতারণা করেছিল, আবার আমরা আন্দোলন করেছি। সেই মরা আন্দোলনকে চাঙ্গা করার জন্য বা জীবিত করার জন্য ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থী, মধুভাই এখানে নাই, গণফোরাম করে মধুভাই সহ নাজমুল, অনেকে তাদের 7 কলেজের শিক্ষার্থীদের, রেদওয়ানুল্লাহ আছে, ওদের একটা বড় ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি। নাজমুল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতো তাহলে বোধহয় ও যে স্যাক্রিফাইস এবং এই আন্দোলনে যে রোল, তাতে হয়তো সে উপদেষ্টা হতো। কারণ প্রতিষ্ঠানের কারণে মায়ের খেয়ে গেছে, সত্যিকার হচ্ছে যেটা। এই আন্দোলনে ঢাকা কলেজে অবশ্যই ছাত্রদল, শিবির, সব ছাত্র সংগঠন, ছাত্রফ্রন্ট, বাম টান, সবাই আপনারা এই ভূমিকা রেখেছেন। কিন্তু অর্গানাইজিং এর ক্ষেত্রে নাজমুল পেছন থেকে সামনে থেকে একটা বড় ভূমিকা রেখেছে। এবং এই আন্দোলনে যেহেতু নাজমুল সহ কয়েকজনের সাথে আমার মোল্লা বিনিয়ামিন সহ একটা কন্টিনিউয়াস যোগাযোগ, আমি তাদেরকে সবসময় বলেছিলাম আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না। এই সমন্বয়ে যদি কয়েকজন আলোচনায় যায়, তোমরা বাকিদের সাথে আলোচনা করো, ওটাকে রিফিউজ করে আন্দোলন চালিয়ে যেতে হবে, যেটা 2018 সালে আমাদের একটা অভিজ্ঞতা ছিল। সো এখন সত্যিকার অর্থে এটা আমি বলতে চাই না, কারণ আমি নেতিবাচক আলোচনা করতে আমার মন চায় না এবং এই কথাগুলোতে আমি দূরে থাকতে চাই। কিন্তু এটা ঠিক যে হয়তো মানে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং পরিষদের সাথে থাকা নানান কারণে নাজমুল তার যথেষ্ট মূল্যায়নটা পায় নাই। তো আশা করি রাজনীতি তো একটা লং জার্নি, রাজনীতিতে কোনো শর্ট কোর্স নাই, সংক্ষিপ্তভাবে সফল হওয়ার রাস্তা নাই। রাজনীতি আপনার ডেডিকেশন, কমিটমেন্ট নিয়ে আপনি লেগে থাকবেন, আপনি মূল্যায়িত হবেন। দেখেন আজকে বিএনপির কথা ধরেন, বিএনপির তারেক রহমান অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ে বাধ্য হয়ে দেশ ত্যাগ করেছেন। তিনি যদি 16 বছরে বিএনপির হাল না ধরতেন, আওয়ামী লীগের সাথে যদি কম্প্রোমাইজ করতেন বা বিভিন্নভাবে
মানে হাল ছেড়ে দিতেন, তাহলে আজকে যে বিএনপির ব্যাপক একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটি কিন্তু তৈরি হতো না। এবং উনি নিজে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তারপরে হাল ধরে রেখেছেন। আজকে কিন্তু অলিখিত ভাবেও সরকারও কিন্তু এটা বোঝে দেশ চালাতে হলে তার 1 নম্বরে বিএনপিকে প্রায়োরিটি দিতে হচ্ছে, এটা বাস্তব। সেকেন্ড হচ্ছে, এখানে যেই জামাত নিষিদ্ধ ছিল, জামাত শিবির প্রকাশ্যে একটা প্রোগ্রাম করতে পারতো না, মিছিল মিটিং করতে পারতো না, তারাও প্রায়োরিটি পাচ্ছে। তারপরে যাই হোক অন্যরা প্যারালালি মূল্যায়ন পাচ্ছে। সো এইটা বলছি যে এই সংক্ষিপ্ত সময়ে আক্ষেপের কিছু নাই যে আমরা এই সময় পেলাম না বা এই সময় মূল্যায়নটা পেলাম না। রাজনীতিতে যদি আপনি লেগে থাকেন, ওই যে বলছে যে রাজপথের ঘাম এবং রক্ত কখনো বেইমানি করে না, শুধু তারা মূল্যায়ন পাবে। তো যেটা বলছিলাম যে অনেক কথা বলার ছিল কিন্তু আমার সময়ের কারণে সংক্ষেপ করতেছে। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, আজকের আলোচনার কেন্দ্রিক যে জুলাই থেকে আজ, জুলাইয়ে যে আমাদের স্পিড এবং আকাঙ্ক্ষা ছিল, এই যে আপনারা সবাই জানেন, এই ফ্যাসিবাদী রাষ্ট্র এবং স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে আমরা আমাদের পছন্দের, আমাদের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমেছিলাম। এবং যেই আন্দোলনে একজন পথশিশু থেকে শুরু করে বাসের হেল্পার, ফুটপাতের হকার, সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিল। কিন্তু এটা ঠিক যে এই জুলাইয়ের গত 11 মাসেও আমরা সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, তাদের যে চাওয়া পাওয়াটা, তাদের যে অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা কিংবা অগ্রগতির ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, উপদেষ্টা পরিষদের যে ভূমিকাটা নেওয়ার কথা, আমরা সেটি দেখতে পাইনি। সহজ হিসেবে আমি মিলাতে চাই, এই দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ অসুস্থ হয়ে চিকিৎসা নিতে যাবে ঢাকা মেডিকেলে, জেলা পর্যায়ে জেলার হসপিটালগুলোতে, সরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবে, একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই ধরনের অনেক সংস্কার আছে। কিন্তু মানুষের যে প্রাত্যহিক এবং সাধারণ খেটে খাওয়া মানুষের সামনে যে দৃশ্যমান কিছু পরিবর্তনের সুযোগ এই সরকারের ছিল, সেটি আমরা খুব বেশি সরকারকে দেখতে পাই নাই। যে আমরা হচ্ছে হসপিটালগুলোতে, যদি এটা হয়তো যে এই পরিস্থিতির পরে বাংলাদেশের হসপিটালগুলোর অন্যরকমের পরিস্থিতি, ডাক্তাররা কেয়ার দিচ্ছে, মানুষ যাওয়া মাত্রই ভর্তি হতে পারছে, চিকিৎসা পাচ্ছে, সে ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি দেখতাম সরকারি অফিস আদালতগুলোতে আপনি যেমন কাস্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে, বলুন স্যার কিভাবে আপনাকে সহায়তা করতে পারি, ওইভাবে ইউনো, ওসি, ডিসি, এসপিরা যদি জনগণের প্রতি সম্মান দেখে বলতো, স্যার বলেন আপনার জন্য কি করতে পারি, কারণ তো পিপল সার্ভেন্ট, তারা জনগণের সেবক, তারা জনগণের মালিক না। জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, গাড়ির তেল হয়, এবং জনগণের সেবা করার জন্য তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বসে আছে। তো এইখানে যদি আমরা একটা ব্রেক থ্রু করতে পারতাম, মানুষ দেখতো যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের এই যুগান্তকারী পরিবর্তন করেছে। দেখ, এই সমস্ত পরিবর্তন কিন্তু হয় না। এইখানে আপনারা বক্তারাও বলেছেন, আমি রাজনৈতিক নেতৃত্ব অনেক আলোচনায় যাই, অনেকের আলোচনায় এই হতাশার গল্পগুলো উঠে আসে, যেই কারণে আমি সর্বশেষ আমার কথাটা আমি এভাবে শেষ করতে চাই। ওই কবিতার 3টা আপনার লাইনের মতো, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘামেরে তুই বাঁচা। বাস্তবিক অর্থে বাংলাদেশের গত জুলাইয়ের পরে যে 50 বছরের রাজনীতি, সেটা কার্যত ফেল করেছে আমাদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করতে। যেই কারণে এখন রাষ্ট্র পুনর্গঠনের আলোচনা হচ্ছে, আলাপ হচ্ছে। কাজী জুলাই আপনারা যেভাবে দল মত নির্বিশেষে ফ্যাসিস্টের পতন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনারা রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য আপনাদের আওয়াজটা জারি রাখতে হবে। আজকে কেন 11 মাসে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই? ছাত্র সংসদ নির্বাচন যদি হতো, আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদের কলেজের ঢাকা কলেজ বাংলাদেশের প্রায় 200 বছর একটা পুরানো কলেজ, তার একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, এরকম বিভিন্ন কলেজগুলো আছে।
যশোর MM কলেজ, বরিশাল BM কলেজ, এই সমস্ত কলেজের ছাত্র নেতারা যারা BPGS ছিল, জাতীয় রাজনীতিতেও কিন্তু তাদের একটা অবস্থান বা গুরুত্ব তৈরি হয়েছে। তো আমরা বলছিলাম যে অভ্যুত্থানের পরে অন্তত ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়ার মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুন্দর পরিবেশ তৈরি হতে পারত, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটা ট্রেন্ড চালু হতে পারত। কিন্তু এখন পর্যন্ত কোনো একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আওয়াজ খুব বেশি আমি দেখি নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবার আগে আওয়াজ দেখেছিলাম, আবার বন্ধ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোড়জোড় করছে, বাট আমি জানি না আদৌ নির্বাচনটা হয় কিনা। আমি সর্বশেষ এই কথাটি বলতে চাই বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে, এখন একটা ছাত্র সংসদ নির্বাচন হলে যারাই জিতুক, ভবিষ্যতেও আপনাদের সম্ভাবনা তৈরি হবে। আমি সর্বশেষ যেটা বলতে চাই, বিরোধী দলের রাজনীতি করার কারণে অনেক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের বয়সের গ্যাপের কারণে তারা দেখা যায় ছাত্র সংসদ নির্বাচন হলে অনেকের সুযোগ পাবে না। যেমন আমার কথাই ধরেন, নিজের ঢোল একটু নিজে পিটাই, এই কোটা সংস্কার আন্দোলনের তো আমরা ওয়ান অফ দ্য পাইওনিয়ার ছিলাম। তাহলে ওই যে বলা আছে ফুটবলের 90 মিনিট খেলার মতো 80 মিনিট আপনি যতই দৌড়াদৌড়ি করেন, যতই বল পাস করেন, কৌশলে খেলেন, শেষে যদি সারাদিন যার খোঁজ নেয় একজনে গোল দিয়ে দিতে পারে, মানুষ কিন্তু তাকে নিয়ে একটু মাতামাতি করে যে গোলটা হয়ে গেছে। এখন কিছু করেন নাই। আমি নিজে 19 জুলাই গ্রেপ্তার হয়েছিলাম এই আন্দোলনের জন্য। এই প্রেক্ষাপট তৈরিতে নাজমুলের মতো আমার সহযোদ্ধা, এই যে মোল্লা বিনিয়ামিন, এই মাসুদ, এই যে 14 জুলাই সে অফিসে যাওয়ার পথে সেও এই হামলার মধ্যে পড়ে গেছে, পিটাইছে। মোল্লা বিনিয়ামিন আমার চেয়ে বেশিবার জেল খাটছে। তার সাথে ছাত্র দলের নেতারা তো জেলে গেছে, শিবিরের লোকেরা তো জেল তাদের জন্য নিয়মিত কাজ, রুটিন কাজ হয়ে গিয়েছিল, কারণ তাদেরকে ধৈর্য জেলে টেলে দিতই। অনেকে বলে আসছে আমাকে, ভাই মোল্লারে যে কষ্টে রাখছে, ফাঁসির ছেলে রাখছে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য, যাতে ও বাইরে রাজনীতি ছাইড়া দেয়। তো এই মোল্লা বিনিয়ামিন, নাজমুল, এরা না থাকলে তো আমি এই জায়গায় আসতে পারতাম না। এবং আমাদের যে স্যাক্রিফাইস, কত হামলা মামলা, সুযোগ, ডাকসুর ভিপি 28 বছর পর একটা ইলেকশন হয়েছে, সুযোগ সুবিধার রাজনীতি করলে অনেক বেনিফিট নিতে পারতাম, কিন্তু মানুষের প্রতি দায় এবং দরদের দায়বদ্ধতা থেকে আমরা লড়াইটা চালিয়ে গেছি, আমরা কোনো কম্প্রোমাইজ করি নাই। কিন্তু আমরা কি জুলাইয়ের পরে আমরা নিজেরাই বা কতটুকু মূল্যায়িত হয়েছি? তারপর আমরা বিশ্বাস করি যে আমরা রাজনীতি করতেছি, টুডে টুমরো আমরা মূল্যায়িত হব। সো এই জন্য বলছি যে ছাত্র সংসদের বিরোধী দলের সাথে সম্পৃক্ত থাকায় অনেকের ছাত্র সংসদের সুযোগ না হলেও আপনাদের যে অবদান এই জুলাইয়ের কারণে জাতীয় রাজনীতিতে আপনাদের জন্য ভালো সম্মানজনক জায়গা ভবিষ্যতে তৈরি হবে। কিন্তু সবাই ছাত্র সংসদ নির্বাচনটার বিষয়ে আপনারা একটু ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলুন। আজকে আমি সত্যিকার অর্থে বক্তব্য দিতে গেলে আশপাশে ওরা থাকলো, অনেক সময় ইমোশনাল হয়। যেমন ওরা এই মাসুদ 2018 সাল থেকেই আমার সাথে ছিল, নোমান, নাহিদ, এই গোপালগঞ্জ ছিল, বুঝাই তোর বাড়ি গোপালগঞ্জ, কিন্তু ওরা ছাত্র অধিকার পরিষদ করতো গোপালগঞ্জ থেকে, চাপাই। তো আমার সাথে কিছু ছাত্র তরুণরা ছিল বিধেই কিন্তু আমার সাহসটা ছিল।